এত অসম একটা প্লেসে এসে আমার মন তো একদম ভালো হয়ে গেল। এবং এত ভালো একটা মন নিয়ে যদি একজন ভালো মানুষের সাথে আড্ডা দেওয়া যায় রেভে, তাহলে কেমন হয় ব্যাপারটা? চলুন দেখি। আসসালামু আলাইকুম মুহিত ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। তো দর্শক জনতা, আমাদের সাথে কিন্তু আজকে আছেন আমাদের সবার প্রিয় মুহিত ভাই। বলে রাখি, তিনি কিন্তু শুধুমাত্র একমাত্র বাংলাদেশী নন, সমগ্র পৃথিবীর একমাত্র বাঙালি যিনি কিনা দুবার এভারেস্ট জয় করেছেন। তো মুহিত ভাই, আজকে ওয়েলকাম টু স্পোর্টস ইন লাইফ। তো মুহিত ভাই, প্রথমেই জানতে চাই আপনার প্রিয় খেলাটা কি? আমার প্রিয় খেলা ফুটবল। ফুটবল? ক্রিকেটও পছন্দ করি, ফুটবল প্রিয় খেলা। শৈশব বা কৈশোরে কি কোনো ধরনের খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন? অবশ্যই, আমি কিন্তু ছোটবেলা থেকেই মাঠের সাথে সবসময় যোগাযোগ ছিল। ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। আমাদের সময় আমরা নির্মাণ স্কুল ক্রিকেটে খেলেছি। আমি পুরনো ঢাকায় বড় হয়েছি। পুরনো ঢাকায় আমাদের এলাকায় একটা ক্লাব ছিল। আমি নটরডেমের স্টুডেন্ট। নটরডেমে আমরা ফুটবল, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম। আমাদের কমার্সই ছিল সবচেয়ে বেস্ট ফুটবল টিম। ফুটবল খেলতাম এবং ক্রিকেটের যখন নির্মাণ স্কুল খেলতাম স্কুলে, পরে আবার আমাদের ক্লাব মহল্লায়, সেই পুরনো ঢাকায় আমি তাঁতিবাজারে আমাদের একটা অ্যামেচার ক্রিকেট ক্লাব ছিল। প্রথমে আমরা বন্ধুরা মিলে একটা ক্লাব গঠন করেছিলাম এবং আমরা তখন বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাসও পাইনি। তখন আমরা ক্রিকেট খেলি, বিভিন্ন জায়গায় গিয়ে ক্রিকেট খেলতাম আমরা। আপনি যে বর্তমানে পর্বত আরোহণটা করেন, এটি তো আসলে একটি এক্সট্রিম স্পোর্টস। কীভাবে এক্সট্রিম স্পোর্টসের দিকে আপনি আসলেন বা আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো? আমি কিন্তু ছোটোবেলায় কখনো চিন্তা করিনি যে এভারেস্টে যাব। এভারেস্ট তো দূরে থাক, আমি আমাদের পাহাড়গুলোতে যাব, আমাদের যে বান্দরবান বা রাঙামাটির যে উঁচু পাহাড়গুলো আছে। আর এভারেস্ট, তাও আবার 2বার, এটা ছিল স্বপ্নের বাইরে। আমি ছোটোবেলায় প্রকৃতি খুব পছন্দ করতাম। আমার জন্ম কিন্তু একেবারে সমুদ্র সমতলে, উপকূলীয় এলাকায় আমার জন্ম। আমি ভোলা জেলায় কিন্তু আমি বড় হয়েছি পুরনো ঢাকাতেই থাকতাম। বাবা চাকরি করতেন, ওই হিসাবে বাবা মা ভাই বোন সবাই ঢাকায় থাকতাম। আমি ছোটোবেলায় কী কাজগুলো করতাম, সেই জিনিসগুলো আমি যদি এখন পিছন ফিরে দেখি, আমি খুবই প্রকৃতিপ্রেমী ছিলাম ছোটোবেলায় এবং অনেক ডানপিতে ছিলাম। স্কুল ফাইনাল পরীক্ষার পরে যখন গ্রামের বাড়িতে যেতাম, তখন কিন্তু একেবারে গ্রামের ছেলেদের মতোই দাঁড়িয়া বান্দা, হাডুডু, সাঁতার কাটা, নৌকা বাওয়া। আমাদের ওই এলাকায় যেমন ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে বসে নদীতে পালতোলা নৌকা চলতেছে, এগুলো আমাকে মুগ্ধ করতো। সবুজ ফসলের মাঠ, আমি ধানের ক্ষেতের আইলে বসে পাকা ধানের গ্রান শুনতাম। উঁচু উঁচু আমাদের ওইখানে অনেক ডাব গাছ হয়। প্রাইমারিতে যখন পড়ি, উঁচু উঁচু ডাব গাছে চড়ে যেতাম। হ্যাঁ, এবং সমবয়সীদের সাথে বা আমার কাজিনদের সাথে দেখা যেত প্রতিদিন 2-3বার পুকুরে, খালে, বিলে সাঁতার কাটা হতো। তো এই সাঁতার কাটা, নৌকা বাওয়া, এগুলি ছিল আমার পছন্দের কাজ। জন্মগতভাবে আমি প্রকৃতি খুব পছন্দ করতাম, পাখি খুব পছন্দ করতাম। আমি ছোটোবেলা থেকে পাখির রং, পাখির সুরে খুব মুগ্ধ হতাম এবং পাখি দেখতে আমি আমাদের পাহাড়ে যাই। 1997 সালের এপ্রিল মাসে আমার পরিচয় হয় ইনামাল হকের সাথে। ইনামাল হক উনিও বাংলাদেশের একমাত্র লোক যিনি অ্যান্টার্কটিকা এবং উত্তর মেরু গিয়েছেন। এবং আমাদের এই যে আমরা অ্যাডভেঞ্চার করি, আমাদের বলতে পারেন আপনি আমাদের সব অ্যাডভেঞ্চার পর্বত আরোহীদের, অ্যাডভেঞ্চার প্রেমীদের উনি পথিকৃৎ। এবং উনি আমাদেরকে এই পর্বত আরোহণের ক্ষেত্রে আমাদেরকে স্বপ্ন দেখেছেন এবং আমাদেরকে সাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং ওনার সাথে আমি পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই ইনামাল হকের সাথে। 2001 সালের ঘটনা সেটা। একটা পাহাড়ে যাই, হেঁটে হেঁটে কষ্ট করে একটা উঁচু পাহাড়ে উঠি একটা বিশেষ পাখি দেখার জন্য। মানে আমাদের পাহাড়ে কিন্তু বিশেষ কিছু পাখি থাকে যেটা সমতলে পাওয়া যায় না। তো সেই পাখিটা দেখার জন্য ওখানে যেয়ে যখন কষ্ট করে একটা পাহাড়ে উঠি এবং ওইখানে প্রথম সেই ক্ষুদ্র যে জাতিগোষ্ঠীগুলো পাহাড়ে বাস করে, ওরকম একটা পাড়ায় প্রথম থাকলাম, পাহাড়িদের আদিবাসী গ্রামে। এবং কষ্ট করে যখন ওই পাহাড়ের উপরে উঠলাম, তখন খুব গর্ব হচ্ছিল, আরে এত উঁচুতে উঠলাম, আমি কত উঁচুতে জানি উঠে পড়েছি। কিন্তু আমাদের সর্বোচ্চ বাংলাদেশের উচ্চতা কিন্তু 3500 ফুট। তো যখন এই উঁচুতে উঠলাম এবং গর্ব হচ্ছিল, তখনই কিন্তু ওই জায়গা থেকে এই পর্বত আরোহণের শুরু, হাতে খড়ি। ছোটোবেলা থেকে তার মানে আপনি আসলে মাটির সাথে মিশেছিলেন। তো একদিক দিয়ে বলা যায় যে পাখির প্রতি প্রেমী আপনাকে আসলে পাহাড়ের দিকে টেনে নিয়ে গেছে। মানে ওই যে পাখি দেখতে পাহাড়ে যাওয়া, তারপরে উচ্চতার প্রতি আকর্ষণ, তারপরে পর্বতারী হওয়া। পর্বত আরোহণ তো আসলে খুবই ভয়ঙ্কর একটা কাজ, তার সাথে অবশ্যই সাহসিকতারও কাজ। তো যখন প্রথমবার এই পর্বত আরোহণ শুরু করলেন, তখন কি নিজের মধ্যে ভয় কাজটা করেছিল কিনা? আসলে পর্বতারোহণ কিন্তু এখনও আমি যদি বলি, আমার ঠিক কিছুটা পেশাগত, মানে বলতে পারেন যে পেশা কিছুটা জড়িত, কিন্তু মানে আমি সবসময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, আমি ছেড়ে দিই। পর্বতারোহণের জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি। আমার চাকরির ক্ষেত্রে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমাকে বলছে যে আচ্ছা ছুটি, কারণ পর্বতারোহণ করতে গেলে 1-1.5 মাস 2 মাস ছুটি দরকার হয়, বা ছুটি দিবেন। আমি চাকরি ছেড়ে দিয়েছি, এসে টিউশনি করেছি। মানে কি খাবো, মানে কিভাবে চলবো, তার কিন্তু কোনো মাথায় ওই চিন্তা ছিল না। চাকরি ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গিয়েছি, এসে টিউশনি করেছি। এরকম অনেক চাকরি ছেড়েছি। অনেকে বলছে ঠিক আছে ছুটি দিব কিন্তু উইদাউট পে, আমি বলছি ঠিক আছে তাই সই। তো এভারেস্ট আরোহণের পরে
আমার যেহেতু কিছুটা পরিচিতি হয়েছে, আমি এখন কোনো প্রতিষ্ঠানে জব করি, আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেছি এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে। এবং আমি কিছু ফ্রিল্যান্স কাজ করি এবং আমি অনেক প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। আমি একটু স্বাধীনচেতা মানুষ, এই জন্য আমি আসলে ফ্রিল্যান্স কাজ করি। আমি এটা আসলে যদি কি একেবারে পেশা হিসাবে নিতে চাই আমাদের দেশে, এটা আসলে এখনও আমাদের দেশে ওই পরিস্থিতি এখনও তৈরি হয়নি যে পর্বতারোহণ একটা পেশা হিসাবে নেওয়া যাবে, এরকম নাই। ইনসিকিউরিটি তো অবশ্যই ছিল, আসলে মানুষের জীবন তো সবসময় ইনসিকিউর, এবং এই যে ইনসিকিউর, এটাই কিন্তু মানুষকে বেঁচে থাকার তাগাদা দেয়। পর্বতারোহণ আসলে খুবই ভয়ঙ্কর একটি কাজও বটে, যেমনই কঠিন। তো যখন এই প্রথমবার এই ভয়ঙ্কর কাজের প্রতি আপনার এই আকর্ষণটা তৈরি হয়, ভয় কি করেছিল তখন ভিতরে? প্রথমে যখন আমাদের উঁচু উঁচু পাহাড়গুলো চড়ে ফেলি, তারপরে আমি আরেকটু উঁচুতে যাই এভারেস্ট বেস ক্যাম্পে 2004-এ আমি এভারেস্টকে কাছ থেকে দেখার জন্য, এবং তারপরে আমি ট্রেনিং নিই। তখন আমি কিন্তু পর্বতারোহণের যে টেকনিক্যাল ক্লাইম্বিং যে যন্ত্রপাতি ব্যবহার করে যে আরোহণ, সেটা আমি জানি না। আমি ভারতের দার্জিলিং থেকে পর্বতারোহণের প্রশিক্ষণ নেই, দুইটা আমি প্রশিক্ষণ গ্রহণ করি। একটা হলো বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং, মানে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, তারপরে আমি উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ। এই দুইটা ট্রেনিং করার পরে কিন্তু তারপরে আমি পর্বত আরোহণ শুরু করি। এবং হিমালয় আমি নেপালে প্রথমে 6000 মিটারের কয়েকটা পর্বত আরোহণ করি। পর্বত হলো আপনার এক একটা মাইল ফলক, ধরেন 6000 মিটার, 7000 মিটার, দেন 8000 মিটার। 6000 মিটার মানে 20,000 ফুট, 7000 মিটার মানে 23,000 ফুট, 8000 মিটার মানে 26,200 ফুট, এরকম। মানে পৃথিবীতে কিন্তু 8000 মিটারের পর্বত আছে মাত্র 14টা। তো যখন কয়েকটা 6000 মিটার আরোহণ করলাম, তারপরে 7000 মিটারে গেলাম, যখন 7000 মিটারে সুস্থ থাকলাম, তারপরে আমি 8000 মিটারে গেলাম, পৃথিবীর 6ষ্ঠ উচ্চতম পর্বতশৃঙ্গ চয়ু, 2009-এর 27শে সেপ্টেম্বর। যখন আমি চয়ু আরোহণ করে ফেলি, তখন কিন্তু এইবার আমি এভারেস্টের জন্য তৈরি, যে আমি এবার এভারেস্টে অন্তত যেতে পারি। তো পর্বতারোহণ যে ঝুঁকিপূর্ণ, প্রতি পদে পদে মৃত্যু ঝুঁকি, এটা একটা এক্সট্রিম স্পোর্ট। আপনি বলেছেন আপনারা শুরুতেই যে পৃথিবীর প্রতি বছর অনেক মানুষ মারা যায় পর্বতারোহণ করতে গিয়ে, কিন্তু আমি জানি যে এখানে আমার মৃত্যু হতে পারে এবং আমার ডেড বডিও ফেরত নাও আসতে পারে, কিন্তু আমি ওই মৃত্যু ভয় ওই জেনেই কিন্তু সামনে বাড়াই, এবং সেই কঠিন দুর্গম পথগুলোতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি মাউন্ট এভারেস্ট জয় করবেন, তখন আপনার পরিবার থেকে কীরূপ প্রতিক্রিয়া এসেছিল? তারা কি সাপোর্টিভ ছিল? আমার বাবা মা ভাই বোন আমরা সব একসাথেই আমরা থাকি। আমার বাবা অনেক রাগী একজন মানুষ, সব ছোটোবেলা থেকে। আমি যেহেতু ডানপিটে ছিলাম, আমি অনেক আমার বাবার বকা খেয়েছি, হ্যাঁ, এই দুষ্টুমি ডানপিটের জন্য। আমার মা সবসময় আমার বাবার এই বকা থেকে আমাকে রক্ষা করতো, মা সবসময় সাপোর্ট। কিন্তু পর্বতারোহণের এই যে কঠিন ব্যাপার, এটা কিন্তু তারা বুঝতেন না, আমার বাবা মা, যে পর্বতারোহণটা আসলে কি। এই যে এখানে মনে করতেন যে আমাদের পাহাড়ের মতোই মনে হয়, কিন্তু ওইখানে যে এই যে মৃত্যু ঝুঁকি, এই ব্যাপারগুলো তারা বুঝতেন। কিন্তু যখন আমার ছবিগুলো দেখতেন এবং এই কথাগুলো আস্তে আস্তে যখন তারা বুঝতে লাগলেন যে না, এটা তো একটা মৃত্যু ঝুঁকি, তখন অবশ্যই তারা বাধা দিতেন, বলতেন না দরকার নেই, কি দরকার, মানে এত কঠিন একটা কাজে মৃত্যু হতে পারে। তারপর আমি যেহেতু আমার ভালো লাগা ওই ব্যাপার, আমি ওইটা করতাম। আমি একেবারেই সব কথা তাদের শুনতাম না। আমার ছোট 2 বোন আছে, তারা খুব আমার প্রতি সাপোর্টিভ ছিল। আমরা 4 বোন, 3 ভাই। আমি ভাইদের মধ্যে বড়, আমার বড় 2 বোন, ছোট 2 বোন। তো আমার ছোট 2 বোন আমাকে খুব সাপোর্ট করতো। মানে আমি যখন থাকতাম না, যেহেতু আমি সংসারের বড় ছেলে, আমার ওই দায়িত্বগুলো অনেকটা আমার ওই ছোট 2 বোনের জন্য আমার এই কাজটা অনেক সহজ হতো। তারা খুব সাপোর্টিভ ছিল আমার এই পর্বতারোহণের ব্যাপারে। আপনি যখন মাউন্ট এভারেস্ট জয় করলেন, তখনকার অনুভূতিটা কেমন ছিল, যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন? আমি তো এভারেস্ট 2 বার আরোহণ করি, 2011 এবং 12। 2011-তে আমি তিব্বত দিয়ে আরোহণ করি, 2012-তে আমি আবার নেপাল দিয়ে যাই। তিব্বত দিকটাকে বলে নর্থ ফেস, নেপাল দিকটাকে সাউথ ফেস। আমি কিন্তু এভারেস্টে 3 বার অ্যাটেম্প নেই। আমি 10-এও কিন্তু এভারেস্টে অ্যাটেম্প নেই, হ্যাঁ, 10, 11, 12। 10-এ যদিও ওয়েদার খারাপ ছিল, প্লাস আমার যে শেরপা ছিল তার একটু ভুল ডিসিশন ছিল। তো যাই হোক, যদি 2011-র আমি কথা বলি, প্রথমবার যেটা আমার আরোহণ, সফল আরোহণ 21শে মে, এবং যেটা ছিল নেপাল সময় সকাল 7টা এবং চীন সময় সকাল 9:15। যেহেতু তিব্বত দিয়ে ওঠে, এটা চীনের সময়, কিন্তু যদিও ওখানে নেপালের সময় বেস ক্যাম্পের পর থেকে তারা মেনটেন করে। তো আমি যখন চূড়ার শীর্ষে উঠে দাঁড়াই, তখন কিন্তু আমি আনন্দে কেঁদে ফেলি, কারণ এটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, একটা মাঝামাঝি এরকম একটা অবস্থা। আমি মোট 7টা ডেড বডি পড়ে থাকতে দেখি, বিভিন্ন জায়গায় পড়ে আছে। সেই মৃতদেহগুলোর পাশ দিয়ে আমি যাচ্ছি, কারণ ওইখানে কোনো কিছুই পচে না। বছরের পর বছর এই মৃতদেহগুলো অবিকৃত থাকে, কারণ ওইখানে সাবজেরো টেম্পারেচার, কখনোই ব্যাকটেরিয়া হয় না। আমাদের মৃতদেহগুলো পচায় হলো ব্যাকটেরিয়া, ওইখানে যেহেতু ব্যাকটেরিয়া হয় না, আমি সর্বনিম্ন তাপমাত্রা ফেস করি -40, মানে হিমাঙ্কের নিচে 40 ডিগ্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো যখন সেই চূড়ার শীর্ষে উঠে দাঁড়াই, এবং আমার কিছুক্ষণ আগে, ধরেন চূড়ার শীর্ষে পৌঁছার 100 মিটার নিচে, মানে 300 ফিটের মতো নিচে, আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী মারা যায়। আমারও কিছুটা সমস্যা হয়েছিল, আমি চোখে ঝাপসা দেখছিলাম, তখনও ঝাপসা দেখছি। যখন আমি চূড়ায় উঠে দাঁড়াই, আমি কিন্তু আনন্দে আমার শেরপার গলা জড়িয়ে ধরে কেঁদে ফেলি।
তারপরে যখন আমি আবার আবেগকে কন্ট্রোল করলে ওখানে আমি উঠে দাঁড়াই, তখন আমার মনে হয়েছিল যে আমি মনে হয় পৃথিবীর অর্ধেকটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, এবং আমি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, এটাকে বলে টপ অফ দ্য ওয়ার্ল্ড। আমি কি আসলেই পৃথিবীর টপ অফ দ্য ওয়ার্ল্ড? এবং আমি সূর্য উদয় দেখছিলাম, যে দিগন্ত রেখা আমার পায়ের নিচ থেকে সূর্য উঠছে। হ্যাঁ, একটা অন্যরকম একটা অনুভূতি। যখন আমি আমার বাংলাদেশের পতাকা ওখানে তুলে ছবি তুললাম, তার আগে আমার মনে হয়েছিল যে আমি যখন উঠে দাঁড়াই, যে মনে হয় আমি সেই টাইটানিকের হিরোর সেই আর মতো, যে আমি পৃথিবীর রাজা, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। এবং বাংলাদেশের পতাকা নিয়ে যখন ওইখানে ছবি তুলি, তখন মনে হয়েছিল যে বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে, বাংলাদেশ এখন টপ অফ দ্য ওয়ার্ল্ডে। কিন্তু আমার সবচেয়ে বড় যে রিয়ালাইজেশনটা হয়েছে এভারেস্টের শীর্ষে চড়ে, যে আমরা মানুষ খুবই ক্ষুদ্র একটা প্রাণী, 8-10টা প্রাণীর মতোই। এই প্রকৃতির কাছে আমরা একেবারেই তুচ্ছ। আমাদের আসলে গর্ব করার, বড়াই করার, অহংকার করার কিছুই নাই। আমরা খুবই তুচ্ছ প্রকৃতির কাছে। এই উপলব্ধিটা আমার মধ্যে হয়েছে তখন। মানুষ তো আসলে একবার মাউন্ট এভারেস্ট জয়ের কথাই ভাবতে পারেন না, সেখানে আপনি একবার জয় করেছেন এবং দ্বিতীয়বারও আরোহণ করেছেন। তো আসলে দ্বিতীয়বার আরোহণের কারণটা যদি একটু আমাদেরকে জানাতেন। আমি বলছিলাম, আমি কিন্তু এভারেস্টে মানে 3বার অ্যাটেম্প দেয়, তাই না? 10-এ আবহাওয়া খারাপ ছিল, 11-তে তারপরে আবার তিব্বত দিয়ে যাই, 10-এও তিব্বত দিয়ে যাই, 12-তে আমার একটা ইচ্ছা ছিল যে আমি বইতে হিলারি তেনজিং যেই পথটা দিয়ে এভারেস্টে আরোহণ করে, সে প্রথম 1953 সালে আমরা জানি, সেই পথটা দেখার। এবং এখানে আমরা বইতে অনেক পড়েছি, সেই খুম্বু গ্লেসিয়ার, খুম্বু আইসফল, একটা ভয়ঙ্কর একটা জায়গা খুম্বু আইসফল। এবং নিশাত মজুমদার, যিনি আমাদের ক্লাবের, আমাদের যে বিএমটিসি, যে ইনামুল হক প্রতিষ্ঠা করেছেন, যে ক্লাবটা বাংলাদেশের প্রথম পর্বতারোহণ ক্লাব, আমি এবং নিশাত, যেটা ছিল বাংলাদেশের একজন প্রথম নারী এবং পুরুষের আমাদের ছিল যৌথ অভিযান, এই অভিযানটা। এবং আবার আমরা সফলভাবে 19শে মে 2012 নেপাল দিক দিয়ে আমরা সফলভাবে আরোহণ করি। এই এটা ছিল যে একে তো ওই হিলারি তেনজিংয়ের পথটা দেখার জন্য, এবং খুম্বু আইসফল, প্লাস নিশাত আর আমার এই যে যৌথ অভিযান, এবং নিশাত মজুমদার যে প্রথম বাংলাদেশি নারী হিসাবে সফলভাবে এভারেস্ট আরোহণ করেন। এখন তো আসলে নিত্যদিনের ব্যস্ততার মধ্যেই থাকেন, তো এই ব্যস্ততার মধ্যে কি মাঠে গিয়ে খেলা দেখার কখনো সুযোগ হয়? আমি কিন্তু যেহেতু একজন খেলাপ্রেমী এবং নিজেও সবসময় মাঠের সাথে যোগাযোগ ছিল, কখনোই মাঠ বিমুখ না। এখনও কিন্তু আমি প্রতিদিন, আমরা সকালে আমাদের ফিটনেস ধরে রাখতে হয়, কারণ আমি এখনও পর্বতারোহণ করে যাচ্ছি। আমরা প্রতিদিন সকালে রমনায় যাই, আমরা এক্সারসাইজ করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। প্রথমে 5 কিলোমিটার জগিং করি। আগে আমি একসময় সবসময় খেলা দেখতাম, ফুটবল, ক্রিকেট, মাঠে গিয়ে ফুটবল, তো বিশেষ করে ফুটবল যখন সেই স্বর্ণ যুগ ছিল আমাদের, যখন সেই 80-90-এর দশকের কথা বলছি। এখন আসলে ওইভাবে মাঠে যেয়ে খেলা দেখা হয় না, সত্যি কথা বলতে। ব্যস্ততা, বিভিন্ন কারণে যাওয়া হয় না, যেহেতু এখন অনেক বেশি এই পর্বতারোহণ এবং এইসব কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকি। যেহেতু প্রতি ক্ষেত্রেই আপনি বললেন যে আপনার প্রিয় খেলা ফুটবল এবং আপনি একজন ফুটবল লাভার, সো অবশ্যই জানতে চাই আপনার ফুটবলের প্রিয় দেশ এবং আপনার প্রিয় ক্লাব কোনটা? ফুটবলে যদি প্রিয় দেশ বলেন, আমার সবসময়, আমি যখন ফুটবল বুঝি যখন থেকে, ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল আমার প্রিয় ফুটবল দেশ। এবং বাংলাদেশে ক্লাব যদি বলি, বাংলাদেশের মধ্যে আবাহনী ছিল, এখন তো খেলা হয় না। এবং যদি পুরো বিশ্বের ক্লাবে বলবে, তাহলে বলবো রিয়াল মাদ্রিদ। ফুটবলে কোন পজিশনে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করতেন? আমি সবসময় মিডফিল্ডে খেলতাম। আমি একজন মিডফিল্ডার, এবং আমি নিজে, আমার একটা ছিল যে আমি কখনো বার যদি ফাঁকা পেও আমি গোল দিতাম, অন্যকে পাস দিতাম। এই জন্য আমার মিডফিল্ডের এই খুবই। এবং আমি যখন নটরডেম কলেজে পড়ি, আমাদের কমার্স সি ছিল, যে বললাম আমাদের কলেজের বেস্ট টিম ফুটবলের, আমি সবসময় মিডফিল্ডে খেলতাম, এবং আমি অনেক বেশি অন্যকে সহযোগিতা করতে পছন্দ করতাম ফুটবলে। তো ভাইয়া, আপনি তো এতক্ষণ আমাদের বাংলাদেশের গৌরবময় ফুটবলের ইতিহাসটা সম্পর্কে বলছিলেন, কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশে ফুটবলের গৌরব আর নেই। তো একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি কি মনে করেন যে কোন কোন বিষয়টি উন্নত করার মাধ্যমে আমরা আমাদের সেই স্বর্ণযুগটাকে আবার ফিরিয়ে আনতে পারি? আমার মনে হয় এখানে মানে যেটা ম্যানেজমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং অনেক বেশি পরিকল্পনা, সুদূরপ্রসারী পরিকল্পনাতে বিভিন্ন বয়স ভিত্তিক খেলা, শুধু ঢাকা কেন্দ্রিক না। আমার মনে হয় খেলোয়াড় কিন্তু বেড়ে আসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। বিশেষ করে আমি ওইদিকে স্কুল কলেজের দিকে যোগ দিতে বলবো, যেমন বিভিন্ন স্কুল টুর্নামেন্ট হতে হবে, এবং এটার প্রতিটা জেলায় অন্তত না হলেও যেমন বিভাগীয় পর্যায়ে হতে হবে এই খেলাগুলো। এবং আমার মনে হয় এই যে ফুটবল ফেডারেশন আরও অনেক বেশি তাদেরকে, যেহেতু একসময় আমাদের অনেক এটা ফুটবলের একটা ক্রেজ ছিল, জৌলু ছিল। এবং আপনি দেখেন বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ সেই ব্রাজিল, আর্জেন্টিনার যেভাবে পতাকা উড়াচ্ছে, এক সময় কিন্তু আবাহনী মোহামেডানের পতাকা এইভাবে উড়ানো হতো। আমরা আবাহনী মোহামেডানের খেলা হলে আমরা যে কী করেছি সেই সময়, মানে আমি এখন যদি বলি, মানে তখন তো ফুটবল আমাদের একটা স্টেডিয়াম ছিল, জাতীয় স্টেডিয়াম, যেটা এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম আমাদের সেই গুলিস্তানে। তো ওইখানে দেখা যেত সন্ধ্যায় খেলা হবে, ফ্লাড লাইটে খেলা, মানুষ সকাল থেকে টিকিটের জন্য লাইন দিয়েছে। হ্যাঁ,
এবং আবাহনী মোহামেডান এখানে গ্যালারি ভাগ করা থাকতো। যদি কখনো কোনো কারণে খেলা অনেক এরকম হয়েছে যে খেলার মারামারি হয়েছে, সে কত কষ্ট করে স্টেডিয়ামতে কাঁদানে গ্যাসের মধ্যে পড়েছি, হ্যাঁ অনেক স্মৃতি আছে মানে। এবং যদি খেলা দেখতে না যেতে পারতাম মাঠে, তাহলে রেডিও কমেন্ট্রি শোনার জন্য একেবারে মানে রেডিও কমেন্ট্রি, টিভিতে ওইভাবে খেলা সবসময় দেখানো তো হতো না, কিন্তু রেডিও কমেন্ট্রি এবং আমাদের যে যারা ধারাভাষ্যকার ছিল তারাও কিন্তু এক একজন মানে অনেক স্টার ছিলেন যারা ধারা বর্ণনা করতেন। আমার অনেক মনে আছে আব্দুল হামিদ ভাই, খোদাবক্স মৃধা, হ্যাঁ এরকম অনেক নামগুলো তারা যখন কমেন্ট্রি করতেন এবং রেডিওতে কমেন্ট্রি শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম আমরা। যে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে এরকম সারা বাংলাদেশে আবাহনী মোহামেডানের পতাকা করতো। কাজেই ফুটবলের প্রতি যে প্রেম মানুষের আছে, শুধু এটাকে সঠিক দিক নির্দেশনা, সঠিক ব্যবস্থাপনা দরকার, অ্যাডমিনিস্ট্রেশন দরকার এবং নেতৃত্ব দরকার ফুটবলের, এই ফুটবলটাকে আমাদের আগের পর্যায়ে নিয়ে আসার জন্য। আপনাকে যদি কখনো সুযোগ দেওয়া হয় বাংলাদেশের কোনো একটি ক্রীড়া সংস্থার সভাপতি হওয়ার, তবে সেক্ষেত্রে আপনি কোন সংস্থাটি বেছে নেবেন এবং কেন? যেহেতু আমি পর্বত আরোহণ করি, আমি এই পর্বত আরোহণের যেহেতু আমি জানি, কারণ আমি ফুটবল, ক্রিকেট যদিও আমি খেলেছি স্কুল কলেজে আমার এলাকা পর্যায়ে, কিন্তু আমি মনে করি যে এই পর্বত আরোহণের যদি কোনো সংস্থা হয়, একটা জাতীয় সংস্থা, ওইটাই আমি বেছে নিব ওইখানের ওইটাকে এগিয়ে নেওয়ার জন্য। বর্তমানে যারা তরুণ সমাজ রয়েছেন তাদের মধ্যে যারা মাউন্টেনিয়ারিংকে নিজের পেশা হিসেবে বেছে নিতে চান, তাদের আর্থিক এবং অন্যান্য সকল বিষয় বিবেচনা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমাদের দেশে আসলে পর্বত আরোহণটা একেবারেই যে পেশা হিসাবে ইউরোপ আমেরিকার বর্ণন ওইসব পশ্চিমা বিশ্বের মতো এখনও আমি মনে করি সম্ভব না, কারণ আমাদের কিন্তু পর্বত নাই ওই হিসাবে। হয়তো অ্যাডভেঞ্চার ট্যুরিজমটা সম্ভব, কারণ অ্যাডভেঞ্চার অনেক কিছু ক্ষেত্র আছে, হাইকিং, ট্রেকিং, হ্যাঁ এই ধরনের কিছু জিনিস আছে যেটা সম্ভব। ওই রিলেটেড কোনো যদি আপনি কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন এখানে, তো কারণ মানুষ চায় যে নিরবিচ্ছিন্ন বা স্বাচ্ছন্দ্যভাবে কোনো হ্যাজার্ড ছাড়া কিছু করার। অনেক তরুণরা আছে তারা যেতে চায় আমাদের পাহাড়ে অথবা নেপালে বা ইন্ডিয়ায় কোনো জায়গায় ট্রেকিং করতে চায়। যদি কোনো তরুণ উদ্যোগী হয়ে কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলে এরকম ট্রেকিং, হাইকিং, মাউন্টেনিয়ারিংয়ের জন্য, তারা নেপাল বা ইন্ডিয়ায় নিয়ে যাবে, এটা একটা তাদের প্রফেশন হতে পারে, ব্যবসা হতে পারে, যেরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজম রিলেটেড একটা ব্যবসা। আর এছাড়া যদি কেউ পর্বতারোহী হতে চায়, আমার দিক থেকে আমি যতটুকু সহযোগিতা করার অবশ্যই করব। এবং আমি মনে করি যে আমাদের 18 কোটির মানুষ, আমাদের অন্তত 18 জন অন্তত এভারেস্ট বিজয়ী থাকা উচিত, হ্যাঁ এত, এবং হিমালয় আমাদের এত কাছে। তরুণ প্রজন্মের মধ্যে যারা আপনার মতন ট্রাভেলিং পছন্দ করেন এবং নানা ধরনের পর্বত আরোহণ করতে চান এবং নানা ধরনের হাইকিংয়ের কাজ করে থাকেন, আপনি যেহেতু আমাদের দেশের অন্যতম একজন বেস্ট ট্রাভেলার বলাই যায়, তাদের উদ্দেশ্যে বা তাদের সুবিধার্থে যদি আপনি কোনো উপদেশ দিতেন। আমি বললাম যে প্রথমত যারাই ভ্রমণ করতে চায় এরকম ট্রেকিং, হাইকিং বা শুধু কোনো জায়গায় একটা দেখতে যাওয়া, তো তাদেরকে প্রথমত একজন ইকো ফ্রেন্ডলি, আমি বললাম পরিবেশ বান্ধব ট্যুরিজম দিকে গুরুত্ব দিতে হবে। কারণ আমরা একটা জায়গা দেখতে গেলাম বা একটা জায়গায় ঘুরতে গেলাম, আমি যদি ওই জায়গাটাকে নষ্ট করি, বিশেষ করে যদি অপচনশীল যেগুলো নন বায়োডিগ্রেডেবল, হ্যাঁ আমি চিপসের খোসা, পানির বোতল, পেট বোতল, চকলেটের খোসা, ইভেন একটা চকলেটের খোসাও কিন্তু প্রকৃতির মধ্যে ফেলা যাবে না, কারণ আমাদের দেশে একে তো একটু অনেক অল্প জায়গায় অনেক বেশি মানুষ আমরা বাস করি, তাই না? তো এমনি জনসংখ্যার অনেক প্রেশার এখানে। তো যদি আমরা এইভাবে করে একটা জায়গায় যদি দেখেন, আমাদের যদি 1% মানুষও যদি এই 18 কোটির কোনো একটা জায়গায় যায়, তাহলে কিন্তু কি হবে, ওখানে অনেক বেশি মানুষ জড়ো হবে। এবং যেখানে সেখানে যদি আমরা এরকম ময়লা ফেলি, তাহলে ওই জায়গাটা কিন্তু, আমি যে জায়গা দেখতে গিয়েছি, আমাকে তখন ওখানে নাকে রুমাল দিতে হবে এবং না দেখে আবার ফেরত আসতে হবে। কাজে আমি মনে করি যে একজন রেসপন্সিবল ট্যুরিজম হতে হবে আমাদের দেশে, সব যারা ভ্রমণ করতে যায়, তরুণরা বিশেষ করে তাদের বলে, এবং সবাইকে, যে একজন ট্যুরিজমের ক্ষেত্রে সবাইকে রেসপন্সিবল হতে হবে। এবং যারা ট্যুরিজম ব্যবসা করে তারা যেন ইকো ট্যুরিজমটাকে তারা যেন প্রমোট করে, এবং ওই যে প্রকৃতির মধ্যে যেন কোনো কিছু অপচনশীল ফেলবে না, এটা যার যার জায়গা থেকে তার নিজেকে দায়িত্ব নিয়ে এই যে কাজটা করতে হবে। এবং যদি কেউ, যে বললাম ট্রেকিং, মাউন্টেন এসব করতে, তাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাই তাকে কিন্তু সবসময় মাঠের সাথে যোগাযোগ রাখতে হবে, তাকে যেন ফিজিক্যালি সে ফিট হয়, সেই জন্য তাকে কিন্তু সময় দিতে হবে, কসরত করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি খেয়াল করেন, যে কোনো ফুটবলার, ক্রিকেটার, যে কোনো অ্যাথলেট যদি বলি, সে যতটুক না খেলে তার চেয়ে বেশি কিন্তু তার ফিজিক্যাল ফিটনেসের প্রতি জোর দেয়, অবশ্যই, তাই না? মেসি, রোনালদো, নেইমার, সে যত ভালো প্লেয়ার হোক, তারা যখন ধরেন আহত হয়, অনেক দীর্ঘদিন যখন খেলার বাইরে থাকে, তখন তাকে কিন্তু একটা কথা, যে পুনর্বাসন প্রক্রিয়া, রিহ্যাবিলিটেশন, যে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে আসতে, এবং সে যতই প্রতিভা থাকুক, সে যদি ফিজিক্যালি ফিট না থাকে, তাকে কিন্তু খেলায় নেওয়া হবে না। কাজে আমি মনে করি যে এটাও একটা স্পোর্ট, এবং এই পর্বতারোহণের মতো এরকম খেলায় তরুণদেরকে অবশ্যই তাকে ফিজিক্যালি ফিট হতে হবে, এই জন্য তাকে অবশ্যই সেটার ফিটনেসের প্রতি সময় দিতে হবে এবং অবশ্যই মনোযোগ দিতে হবে যে তার ফিট থাকার জন্য। তো মোহিত ভাই, আমরা আমাদের শোয়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাওয়ার আগে দর্শকদের একটু জানাতে চাই আপনার পরবর্তী লক্ষ্যটা কি?
আমি আসলে পর্বতারোহণ করে যাব যতদিন আমার শরীরে শক্তি থাকে। আমরা হিমালয়ে প্রতি বছর 2টা মৌসুমে অভিযান করি। একটা হলো স্প্রিং সিজন, মানে প্রি মনসুন যেটাকে বলে, বৃষ্টিপাতের আগে, যেমন মার্চ এপ্রিল মে, আর একটা হলো পোস্ট মনসুন, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। তো আমার ইচ্ছা আছে, যেহেতু প্রি মনসুন সিজনটায় যেতে পারিনি, হয়তো পোস্ট মনসুন মানে যে সামনের যে সিজনটা আসতেছে বৃষ্টিপাতের পরে, অক্টোবরে আমাদের ক্লাবের কয়েকজন সদস্যকে নিয়ে হিমালয়ের কোনো একটা পর্বতে আবার একটা অভিযান করব। এখনও ঠিক হয়নি কোন পর্বতে, সময় যখন আসবে তখনই জানা যাবে যে আসলে কোনটা। আর আমি আমার যারা তরুণ দর্শক আমাদেরকে দেখছে, বিশেষ করে তরুণদের উদ্দেশ্যে, বাংলাদেশের সব তরুণদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে অনেকে স্বপ্ন দেখেন যে হয়তো এভারেস্ট জয় করবেন, তাই না? একজন পর্বতারোহী হিসাবে আমার স্বপ্ন ছিল যে আমি যখন একজন পর্বতারোহী হয়ে গিয়েছি, তখন একজন আমার যে পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাটাকে, উঁচু পর্বতটা আমি যাব। ঠিক আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একটা এভারেস্ট আছে, সেটা হলো তার স্বপ্ন। সে নিজেকে কোথায় দেখতে চায়, সে কোথায় যেতে চায়। এরকম না যে সবাইকে আমার মতো পর্বতারোহী হতে হবে, পর্বত আরোহণ করে মাউন্ট এভারেস্ট জয় করতে হবে। কেউ পর্বতারোহী নাও হতে পারে, কিন্তু তার তো একটা এভারেস্ট আছে, এটা লক্ষ্য থাকতে হবে। তার একটা স্বপ্ন আছে, সে কী হতে চায়। আমি মনে করি আমাদের দেশের তরুণরা এরকম যার যার স্বপ্ন তার হলো এভারেস্ট। যেমন কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ খেলোয়াড় হতে চায়, যে কোনো খেলোয়াড়, একজন শিল্পী হতে চায়, একজন শিক্ষক হতে চায়, যার কেউ একজন সায়েন্টিস্ট হতে চায়, তাই না? যার যার জায়গায় সে তার সবচেয়ে সেরা পজিশনে, সবচেয়ে টপ উঁচু স্থানটা যাবে, সেটা হলো তার এভারেস্ট। এভারেস্ট হলো একটা কঠিনের প্রতীক, তাই না? পৃথিবীর যে কাজটা করতে প্রায় মানুষের 70 বছর লেগেছে। মানুষের ইতিহাসে এভারেস্ট আরোহণকে পৃথিবীর কঠিনতম কাজ হিসেবে ধরা। অনেক মৃত্যু ঝুঁকি, অঙ্গহানি হয়েছে, তারপরে মানুষ থেমে থাকেনি। তো আমি মনে করি আমাদের দেশের তরুণরা এরকম তার স্বপ্ন দেখবে এবং তার স্বপ্নের শিখরে যাবে, এবং সে যদি ধৈর্য ধরে তার স্বপ্নের পিছনে লেগে থাকে, আমি মনে করি সে তার স্বপ্নের শিখরে একদিন যাবে। কোনো শক্তি তাকে সেখান থেকে আটকে রাখতে পারবে না, তাকে তার স্বপ্নের এভারেস্টে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। অবশ্যই মুহিত ভাই, আমরাও চাইবো আপনার কথা শুনে আমাদের তরুণ দর্শক যারা রয়েছেন তারা যেন অনুপ্রেরণা নেন এবং নিজের জীবনে আপনার এই উপদেশগুলোকে অবশ্যই কাজে লাগান। আজকে আমরা আমাদের শোয়ের একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি, অ্যান্ড আমাদের লাস্ট সেগমেন্ট হলো মিট দ্য স্টার। আমাদের সাথে রয়েছেন বিএফ শাহিন কলেজ ঢাকার মাউন্টেনিয়ারিং ক্লাবের একজন সদস্য, যিনি আপনারও অনেক বড় ফ্যান। তো আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাকে আমরা ডেকে নিতে চাই। অবশ্যই। আমি কিন্তু বিএফ শাহিন কলেজের অ্যাডভেঞ্চার ক্লাব ওপেনিংয়ে গিয়েছিলাম একজন গেস্ট হিসাবে ওইখানে। অবশ্যই। আসসালাম, আপনার নাম? আশুর ইসলাম। আমি বিএফ শাহিন কলেজে সেকেন্ড ইয়ার আছি, এইচএসসি। ধন্যবাদ, আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আমার একটা অটোগ্রাফ লাগবে। ওকে। থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড সুপ্রিয়। থ্যাংকস ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। তো মোহিত ভাই, আমাদের অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি এত কষ্ট করে এসেছেন এবং এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন। আপনার এত জ্ঞান আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করলেন, যেটা অবশ্যই আশা করি আমাদের দর্শকরা তাদের জীবনে কাজে লাগাবেন। আসসালামু আলাইকুম মোহিত ভাই, অবশ্যই আবার দেখা হবে।